একে গরম, দুয়ে কালকে ওরকম একটা রাত, যে রাতটার জন্য একটা বছর আমি অন্তত অপেক্ষা করেছি বা আমার মতো লক্ষ লক্ষ মাদ্রিদ ফ্যান্সরা অপেক্ষা করেছে যে সিটির ঘরের মাঠে হারিয়ে আসতে হবে। হয়তো একটা ছিল, কারণ দুটো ইউরোপের সেরা টিম মুখোমুখি হওয়া মানে রেজাল্ট যা খুশি হতে পারে। এবং লাস্ট সিজন আমরা দেখেছিলাম যে কীভাবে সিটির ঘরের মাঠে সিটি আমাদের জাস্ট ধুয়ে বেরিয়ে চলে গেছিলো। তো সেই নাইটমেয়ার তো একটা ছিল, বাট কোথাও একটা ভরসা সবসময় টিমের ওপর থাকে। এবং যারা আমাকে দীর্ঘদিন ধরে জানে বা আমার যারা ক্লোজ সার্কেলে থাকে তারা জানে যে আমার কাছে ক্লাব ফুটবলের দুটো ওয়ার্ল্ড আছে। একদিকে শুধুমাত্র মাদ্রিদ আর ইউনাইটেড, আর অন্যদিকে পৃথিবীর যেখানে যে দেশে যত ক্লাব রয়েছে তারা একটা পার্টে থাকে, ইন্ডিয়ান ফুটবল বাদে। অবশ্যই এর সাথে ইন্ডিয়ান ফুটবলের কোনো সম্পর্ক নেই, কারণ নিজের দেশের সাথে ফুটবলের একটা কোথাও মাটির টান থাকে। আমি আমার দেশটাকে আলাদা করেই বলছি। তো কোথাও সেই একটা নাইট আমার জন্য ভীষণভাবে চাপের ছিল, আমার মতো বহু মাদ্রিদ ফ্যানের কাছে চাপের ছিল। বাট রেজাল্ট যখন বেরিয়ে এলো তারপর উদ্দাম সেলিব্রেশন, এবং সিরিয়াসলি বলছি তারপর ঘুম টুম কিচ্ছু ভালো করে হয়নি, একদমই হয়নি বললেই চলে। এবং তারপরে আমি চেষ্টা করেছিলাম খুব সকাল সকাল ভিডিও নিয়ে আসার, বাট গরমের জন্য আর ওই কালকে রাত্রের অবস্থার জন্য আমি পারিনি। একটু ঠিকঠাক হয়ে যাওয়ার পর মনে হলো যে না, বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট পেন্ডিং রয়েছে, দুদিন ধরে ভিডিও ছিল না, কিছু কারণের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, আই ওয়াজ আউট অফ টাউন। তো মনে হলো যে না, এবার ভিডিও দেওয়া দরকার রয়েছে, বেশ কিছু বিষয় ডিসকাশনের দরকার রয়েছে, কারণ অনেক কিছু বিষয় গত কয়েকদিনে পেন্ডিং হয়ে রয়েছে বলার মতো। আরও কিছু কন্টেন্ট রেডি রয়েছে, বাট আস্তে আস্তে সবটাই শেয়ার করব। প্রথম কথা বলবো মোহনবাগানকে নিয়ে। গত কয়েকদিনে বেশ কিছু বিষয় সামনে উঠেছে, যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে মোহনবাগানের বাজেট, যে ফুটবলিং বাজেটটা, সেই বাজেটটা কিন্তু একটা বিরাট বড় জাম্প নিচ্ছে। মানে যেটা এই সিজনে শোনা গেছিলো যে অল ওভার ফুটবল যে অপারেশনস রয়েছে, সবাই একটু ভুল করে বলে দেয় যে টিমের বাজেট রয়েছে, মানে টোটাল স্কোয়াডটা 70 কোটির। ন্যাচারালি স্কোয়াড 70 কোটির না, ওটা 70 কোটি মার্কেট ভ্যালু দেখায়, একটা ওয়েবসাইট রয়েছে সেখানে। বাট যেটা মেন একটা ফুটবলিং টিম চালাতে গেলে অপারেশনসের জন্য একটা বাজেট লাগে, সেই বাজেটটা যেখানে প্লেয়ারদের স্যালারি থেকে শুরু করে বিভিন্ন এক্সপেন্সেস, কোচ, বাকি সমস্ত কিছু, সেটাই প্রায় 70-80 কোটি টাকার মতো কিন্তু ছিল, যেটা একটা হিউজ হিউজ অ্যামাউন্ট আমাদের ইন্ডিয়ান ফুটবলের নিরিখে। সেটা কোথাও গত কয়েকদিনে একটা আভাস পাওয়া যাচ্ছিল যে 100 কোটিতে রিচ করতে পারে। দেখো, এখানে আমার দুটো বিষয় বলার রয়েছে, যে অবশ্যই যখন তুমি কম্পিটিটিভ ফুটবলের একদম টপ লেভেলটাতে গিয়ে পারফরমেন্স করতে চাইছো, যেটা কন্টিনেন্টাল টুর্নামেন্ট, সেখানে গিয়ে তোমার টিম ভালো তখনই খেলবে যখন তোমার স্কোয়াডের মধ্যে সেই ডেপথটা থাকবে, যখন তোমার স্কোয়াডের মধ্যে সেই স্ট্রেংথ, কোয়ালিটি এবং প্লেয়ারদের মধ্যে প্রত্যেকটা পজিশনাল ব্যালেন্স থাকবে। কারণ আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আইএসএল টিমগুলো, তারা যখনই এএফসি কম্পিটিশনসে যায়, তাদের কাছে একটা লিমিটেশন থাকে যে ওই যেই ছজন বিদেশিকে আইএসএলের জন্যই নিয়ে আসা হয়, বা সুপার কাপ, যে টুর্নামেন্ট আমাদের ডোমেস্টিক টপ টিয়ার কাপ টুর্নামেন্ট, তার জন্য প্লেয়ার সই করানো হয়, তাদের নিয়েই কিন্তু এফসি কম্পিটিশনসে যেতে হয়। বাকি দেশের বিভিন্ন ক্লাবের কাছে সুযোগ রয়েছে, ধরো তারা কেউ 8টা, কেউ 7টা, কেউ 10টা অবধি প্লেয়ার সই করাতে পারে, এবং অপোনেন্ট ওয়াইজ তারা কিন্তু প্লেয়ার রেজিস্ট্রেশনটা করতে পারে সেই ম্যাচ ডে স্কোয়াডের জন্য, যেটা কিন্তু 6জনই করা যায়। তো এখানে কোথাও আমাদের ইন্ডিয়ান ক্লাবগুলো এবং বিদেশের আরও কিছু ভালো দেশের ক্লাবগুলোর সাথে একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। এটা যেমন একটা ঠিক কথা। দ্বিতীয়, যেটা আরও একটা ভাইটাল ব্যাপার, যে 6জন বিদেশি প্লেয়ার যদি তুমি হায়েস্ট খেলাচ্ছ, 5জন তো তোমার ডোমেস্টিক প্লেয়ার খেলছে। এই ডোমেস্টিক প্লেয়ারদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি আমাদের দেশের প্লেয়ারদের কোয়ালিটির থেকে, আমাদের দুটো ক্লাব যদি ইস্টবেঙ্গল গ্রুপ স্টেজ কোয়ালিফাই করে আমি ধরে নিচ্ছি, তাহলে আমাদের দুটো ক্লাব, তারা যে ধরনের দেশের ক্লাবগুলোর মুখোমুখি হবে, তাদের দেশের ক্লাবের কিন্তু ডোমেস্টিক প্লেয়ারদের কোয়ালিটি অনেক বেশি। সেটা সৌদি আরব হতে পারে, ইরান হতে পারে, কাতার হতে পারে, উজবেকিস্তান হতে পারে, ইউএই হতে পারে। এই দেশের যে ইভেন সিরিয়া রিসেন্ট টাইমে কী পারফরমেন্স করেছে, ইরাক রয়েছে, এই দেশের যে মানে ডোমেস্টিক প্লেয়ারদের কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু আরও বেটার লেভেলে রয়েছে। তো কোথাও সেখানে একটা ডিফারেন্সও কিন্তু তৈরি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, দেখো, সবসময় একটা টিম চাইবে যে আমি যখন হায়েস্ট লেভেলে পারফরমেন্সটা করতে যাচ্ছি, তখন আমাকে টিমটা আগে ভালো বানাতে হবে। রেজাল্ট কী হবে সেটা তো অনেক কিছুর ওপর ম্যাটার করে। ছোটো ছোটো টিমও অনেক সময় বেগ দিয়ে দেয়। আমরা রিসেন্টলি এফসি চ্যাম্পিয়ন্স লিগে দেখলাম যে ইউএইর ক্লাব আল আইন, তারা কিন্তু প্রথমে আল নাসারকে হারালো, তারপরের স্টেজে কিন্তু তারা কালকে আল হিলালকে হারিয়েছে, এবং খুব হালকা ব্যবধানে না, একটা হিউজ গ্যাপে, হিউজ মার্জিনে কিন্তু তাদের হারিয়েছে। তো কোথাও তারা আন্ডারডগ হয়েও কিন্তু এশিয়ার দুটো বড় বড় টিমকে হারিয়েছে, যাদের টিমে স্টার প্লেয়ারে তো এখন ভর্তি। আগেও তো তারা ভালো টিম ছিল, এখন তো সেটা আরও একটা জায়ান্ট লেভেলে তাদের টিম হয়ে গেছে। তো এটা আমরা এক্সপেক্ট করতেও পারি যে আমাদের ইন্ডিয়ার থেকে দুটো ক্লাব গিয়ে তারাও কিছু ভালো করতে পারলো।
খারাপের কিছু নেই, মানে সবসময় খারাপটাই হবে, কিছুই করতে পারবো না, এই ভাবনাটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেটা বেরিয়ে আসতে গেলে মোহনবাগানের যে প্ল্যানিংটা চলছে, যে প্রায় 100 কোটি টাকা বাজেট এইবারে রাখা হচ্ছে সব কিছুর জন্য। তো যখন তোমার বাজেটটা প্রায় 20 to 30 crores বাড়ছে, তার মানে কি, তার এফেক্টটা কিন্তু টিম বিল্ডিং এসেও পড়বে। তার যদি অন্তত পক্ষে 10 to 15 crores যদি টিম বিল্ডিংয়ের ওপর পড়ে, তাহলে তুমি এক্সপেক্ট করতে পারো যে বেশ কিছু আরও ভালো ইন্ডিয়ান প্লেয়ার টিমে সই করতে পারে। 2-4 জন বিদেশি প্লেয়ার, বিশেষ করে তো দুজন তো অবশ্যই, ডিফেন্সে এবং ফরওয়ার্ডে দুজন প্লেয়ারকে চেঞ্জ করে দুজন নতুন বিদেশি নিয়ে আসা হতে পারে। এই চেঞ্জগুলো কিন্তু আসতে পারে এবং সেখানে এমন প্লেয়ার নিয়ে আসা হবে যে প্লেয়াররা কিন্তু এএফসি কম্পিটিশনসে, মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ গিয়ে কোথাও এই যে বড় বড় দেশগুলো রয়েছে, আমাদের থেকে অনেক বেটার কান্ট্রিগুলো রয়েছে, তাদের টিমগুলোর এগেনস্টে ভালো পারফরমেন্সটা তুলে ধরতে পারবে, একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সই তারা শো করাতে পারবে। পেত্রাতোসের মতো যদি আরও দুটো প্লেয়ার এই টিমে থাকে, তাহলে তুমি ইমাজিন করতে পারো যে আরও বেটার কিন্তু মোহনবাগান রিদিমে থাকবে। তো সেই পরিকল্পনা কিন্তু চলছে, কিন্তু এটার সাথে একটা বিষয় বারবার সবাই গুলিয়ে ফেলে, বা এটা ভাবানো হয় বহু মানুষকে যে 70 কোটি টিম রয়েছে, এরপর 100 কোটি টিম হবে। টিমটা যেটা মাঠে খেলে তার কিন্তু টোটাল এক্সপেন্স 70 কোটি নয়, বা তার এক্সপেন্স কিন্তু 100 কোটি হবে না। টোটাল যে ফুটবলিং বাজেটটা রয়েছে, তার পেছনে সমস্ত কিছু অপারেশনসের যে খরচ রয়েছে, সেই খরচটা কিন্তু ধরা হয় একটা ফুটবল টিমে যে টোটাল বাজেট রয়েছে তার জন্য। সেটাই কিন্তু মোহনবাগান সবথেকে বেশি খরচা করে, তার কাছাকাছি মুম্বাই সিটি এফসি খরচা করে, আস্তে আস্তে হয়তো বাকি টিমগুলো খরচা করতে শুরু করবে, কারণ রেভিনিউর একটু হালকা আশার আলো দেখা যাচ্ছে। কিছু ক্লাব সেটা নিয়ে আসছে, তার মধ্যে অবশ্যই মোহনবাগান কিন্তু রয়েছে। দেখা যাক ধীরে ধীরে আরও হয়তো কিছু ক্লাব তারা রেভিনিউর রাস্তা দেখাবে। যত বেশি রেভিনিউর রাস্তা দেখানো হবে, তত কিন্তু টিমগুলোর ফুটবলিং বাজেট বাড়বে। এরপর যদি কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা বড় ব্যাপার, যে ইস্টবেঙ্গল কিন্তু বাজেটের দিক থেকে এই সিজনে একটু হলেও বেশি খরচা করছে। ইস্টবেঙ্গলের কিন্তু বাজেট বাড়ছে, টোটাল ফুটবলিং অপারেশনসের বাজেট বাড়ছে, এবং তার জন্য কিন্তু টিম বিল্ডআপের যে বাজেট রয়েছে, যেটা লাস্ট সিজনে ওই 20 crores মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, সেটা কিন্তু এই সিজনে প্রায় 10 to 15 crores বাড়ছে। আমার মনে হয় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা বড় প্রবলেম যেটা রয়েছে, এটা আমি পার্সোনালি ফিল করি, কেউ ফিল করে কিনা আমি জানি না, নেগোসিয়েশনের ক্ষেত্রে একটা বড় কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। এর আগে আমরা বারবার দেখি যে ইস্টবেঙ্গল বহু প্লেয়ারকে টার্গেট করছে, বহু প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, এবং কিছু কিছু ব্যাপার হয়ে যায় যে সেটা অ্যাডভান্স স্টেজে অবধি রিচ করছে, কিন্তু তারপরে গিয়ে সেই ডিলগুলো ভেস্তে যায়, এবং খুব সারপ্রাইজিংলি তারা এমন কিছু টিমে মুভ করে সেই প্লেয়াররা, সেখানে গিয়েও হয়তো সেই সাকসেসটা তারা পাচ্ছে না। তো যদি তোমাকে টিম ভালো করে বিল্ড আপ করতে হয়, বিদেশি প্লেয়ার যেমন ভালো আসছে, যারা পারফর্মিং বিদেশি প্লেয়ার রয়েছে তারা যেমন থেকে যাচ্ছে, ঠিক তেমনটাই কিন্তু তোমাকে ভালো ডোমেস্টিক প্লেয়ার নিয়ে আসতে হবে। প্রচুর ডোমেস্টিক প্লেয়ারের নাম শোনা যাচ্ছে, লালডিন পুইয়ার মতো একজন খুব কোয়ালিটি ভার্সেটাইল সেন্টার ব্যাকের নাম উঠে এসেছিল, বাট সেই ডিলটা আপাতত ভেস্তে গিয়ে চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে। প্রভাত লাকড়ার ডিল ইয়েট টু বি সাইনের সিচুয়েশনে ছিল, সেটা এখনো অবধি কিন্তু ডিলটা ডান হয়নি। রিসেন্ট টাইমে দেবজিৎ মজুমদারের নাম উঠে এসেছে, বাট দেবজিতের ক্ষেত্রে একটা বড় ব্যাপার যে অলরেডি কিন্তু সে চেন্নাইন এফসির ফার্স্ট চয়েস গোলকিপার। তো ইস্টবেঙ্গলে এলে কিন্তু সে সেকেন্ড চয়েস গোলকিপার হয়ে যাবে, মানে সোজা কথায় ব্যাকআপ গোলকিপার হয়ে যাবে। সেটা কোথাও দেবজিৎ মজুমদার চাইবে কি না, দ্যাটস আ বিগ ডিল, যদি সেই ডিলটা কোথাও দেবজিৎ বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমি ইস্টবেঙ্গলে যাচ্ছি, আমার প্রবলেম নেই, সেকেন্ড চয়েস হতে পারে, বা আমি পারফরমেন্সের ভিত্তিতে আমি ফার্স্ট চয়েস হয়ে যেতে পারি, প্রভুসুখন সেকেন্ড চয়েস হতে পারে, সেটা তো অবশ্যই তার ব্যাপার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইস্টবেঙ্গলের গোলকিপিং সিচুয়েশন এবং দেবজিতের রিসেন্ট ফর্ম দেখা হয়, তাহলে কোথাও কিন্তু এই ডিলটা ভীষণভাবে একটা টাফ ডিল হতে পারে। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গলে একজন কোয়ালিটি ব্যাকআপ গোলকিপার কিন্তু লাগবে। এই কমলজিতের মতো প্লেয়ার চলে না, তার থেকে অনেক বেটার গোলকিপার লাগবে। শ্রমিকের নামটা শোনা গেছিলো, বাট এখন দেবজিতের নামটা শোনা যাচ্ছে, দেখা যাক সেটা ফাইনাল হয় কিনা। কিন্তু যে ব্যাপারটার জন্য ইস্টবেঙ্গল জনতা এতদিন ধরে ওয়েট করছিল যে সেটার কনফার্মেশন কবে আসবে, সেটা কিন্তু এই মুহূর্তে ডান হয়ে গেছে, সেটা হচ্ছে সাউল ক্রেসপো। লাস্ট যে ভিডিও আমি টোটাল 6 জন ইস্টবেঙ্গলের বিদেশিকে নিয়ে কথা বলেছিলাম, সেই দিনকেই বলেছিলাম যে সাউলের সাথে বা তার এজেন্টের সাথে কিন্তু ভার্বালি যে এগ্রিমেন্ট বা ভার্বাল যে কনফার্মেশন, সেটা কিন্তু এসে গেছে, শুধুমাত্র তার পেন পেপারে সিগনেচার বাকি রয়েছে, এবং সেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ডান। সাউল ক্রেসপো যে থাকতে পারে বা থাকছে, এটার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছিলো, শুধুমাত্র তার একটা অফিসিয়াল কনফার্মেশন বাকি ছিল, সেটা এই মুহূর্তে ডান। আমার মনে হয় সেটা ইস্টবেঙ্গল সমর্থক থেকে ভীষণভাবে একটা এনজয়মেন্ট দেবে। বাট লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, তাকে নিয়ে সুদূর ভবিষ্যতে কি হতে চলেছে, উই হ্যাভ এ বিগ ডাউট। সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের রবসন রবিনহো। বসুন্ধরা কিংসের স্টার ফরওয়ার্ড ইস্টবেঙ্গলে কোথাও জয়েন করতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। এখানের থেকে অনেক বেশি বাংলাদেশে এটা নিয়ে কথা হচ্ছিল, এবং যারা বসুন্ধরা কিংসের ফ্যান রয়েছে তারা রীতিমতো বিক্ষোভ করতে শুরু করেছিল, এবং তারপরে দেখা যায় যে আস্তে আস্তে পুরো ব্যাপারটা কিন্তু সর্ট আউট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যেটা বাংলাদেশ থেকে আপডেট,
যে রবসনের সাথে যে চুক্তি বসুন্ধরা কিংসের রয়েছে এই অগাস্ট 2024 অবধি, সেটা তারা কিন্তু ট্রিগার করে দিচ্ছে আরও 1 বছরের জন্য, অর্থাৎ অগাস্ট 2025 অবধি রবসন রবিনহোকে তারা বসুন্ধরাতে ধরে রাখার জন্য এই মুহূর্তে সব কিছু ব্যাপার চূড়ান্ত করে ফেলেছে। তো যে জল্পনাটা চলছিল সেটা এবার এখানে গিয়ে হয়তো স্টপ হবে, অর্থাৎ সেইভাবে বলতে গেলে ইস্টবেঙ্গলে বা ইন্ডিয়ান সুপার লিগের অন্য কোনো ক্লাবে রবিনহোর আসার সম্ভাবনা সেরকমভাবে থাকছে না। হ্যাঁ, এবার যদি বসুন্ধরার সাথে কেউ কথা বলে, যদি ট্রান্সফার ফি দেয়, নেগোসিয়েট করে, তাহলে সেটা অন্য বিষয়। বাট তাকে ফ্রিতে সিগনেচার করানোর যে একটা কোথাও রাস্তা, যেটা প্লেয়ার চাইলে কিন্তু হয়ে যেতে পারতো, সেটা আপাতত হচ্ছে না বলে এই মুহূর্তে আপডেট কিন্তু কংক্রিটভাবে উঠে আসছে। তো দেখা যাক সেই জায়গাতে ইস্টবেঙ্গলের টার্গেটটা এবার অন্য কোন প্লেয়ারের দিকে ফিক্স হয়, কারণ বেশ কিছু প্লেয়ারের কিন্তু শর্ট লিস্ট আপাতত কোচের হাতে দীর্ঘদিন ধরে রয়েছে। তিনি বহু প্লেয়ারের সাথে কথাবার্তা বলেছেন, বাট যেটা অফিসিয়াল নেগোসিয়েশন বা তাকে নিয়ে চূড়ান্ত একটা সম্ভাবনা তৈরি হওয়া, যেটা অন্ততপক্ষে মে মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ জুন মাস থেকে কিন্তু ইস্টবেঙ্গলের ট্রেনিং আবারও স্টার্ট হয়ে যাবে। তো দেখা যাক সেই প্লেয়ার কে হয়, ফরওয়ার্ডে নাম্বার 9 পজিশনে বা বক্স স্ট্রাইকার পজিশন বারবার যেটাকে সবাই আমরা বলি, সেই পজিশনে ইস্টবেঙ্গল কাকে নিয়ে আসতে পারে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।